বরিশালের ফ্র্যাঞ্চাইজি নেই এবারের বিপিএলে, কিন্তু বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ফলে বরিশালের পাগলপাড়া যে দর্শক সমর্থন আমরা বিপিএলে দেখেছি, এইবার নোয়াখালীর দর্শকদের মাঝখানে ওরকম একটা জিনিস দেখতে পাবো। এই প্রত্যাশা জায়গাটা তো ছিলই, কিন্তু ভাই, শুধুমাত্র নাম থাকলে হয় না, সাফল্যও লাগে। বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল ছিল চ্যাম্পিয়ন দল, আর নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস এইবার এসে যেই ক্রিকেটটা খেলছে, তাতে করে নোয়াখালীর দর্শকরা হয়তো ভাবছেন না থাকলেই ভালো হতো। টুর্নামেন্টে প্রথম 6 ম্যাচের মধ্যে 6টিতেই তারা হেরে গেল, এবং আদৌ তারা কোনো ম্যাচ জিতবে কিনা সেই প্রশ্নটা ক্রমশ বড় থেকে আরো বড় হয়ে উঠছে। আজকেও রাজশাহী ওয়ারিয়র্স তাদেরকে হারিয়ে দিয়েছে 4 উইকেটে 1 ওভার বাকি থাকতে। তাতে করে পয়েন্ট টেবিলের তলানিতে যে ছিল নোয়াখালী ওয়ারিয়র্স, সেখানেই থেকে গেল। আর রাজশাহী ওয়ারিয়র্স উঠে এলো পয়েন্ট টেবিলের 3 নম্বরে। 5 নম্বর ম্যাচ খেলে তারা 4 নম্বর ম্যাচ জিতলো। রংপুর রাইডার্সও 5 ম্যাচে 4টাতে জিতেছে, আর চট্টগ্রাম রয়্যালস 6 ম্যাচ খেলে 4টাতে জিতেছে। ওই নেট রান রেটেই শুধুমাত্র 3 নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এইবারের বিপিএল এ যে অন্যতম শিরোপার দাবিদার তারা, টুর্নামেন্ট পূর্ব সেই হিসাব নিকাশের পথ বেয়েই এগুচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। আজকে যে রাজশাহী ওয়ারিয়র্স হারিয়ে দিল নোয়াখালী এক্সপ্রেসকে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই এই আলোচনাটা। নোয়াখালী এক্সপ্রেস যখন 151 রান করেছে, এইবারের বিপিএল এ সম্ভবত তারা প্রথমবারের মতো 150 রানটা পেরোলো, কিন্তু তাতেই কি তাদের পরাজয়টা আসলে নিশ্চিত হয়ে যায়নি? দেখুন, 152 রানের টার্গেট খুব একটা বড় টার্গেট না, এবং সেইটার পথে খেলতে নেমে অবশ্য রাজশাহী ওয়ারিয়র্সের প্রথম 2টা ওভারে নোয়াখালী বেশ একটা চাপে ফেলেছিল। প্রথম ওভারটা হাসান মাহমুদ মেডেন করলেন, পরের ওভারে মোহাম্মদ নবী দিলেন মাত্র 3 রান, ফলে 2 ওভার শেষে মাত্র 3 রান। এইটা তো ধরে রাখতে হবে। নোয়াখালী এক্সপ্রেস সেইটা পারেনি, এবং পারেনি এমনভাবেই পারেনি যে পাওয়ার প্লের 6 ওভার শেষে দেখা গেল 1 উইকেটে 61 রানে পৌঁছে গেছে এই রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংসের তৃতীয় ওভারটা, যেটা হাসান মাহমুদের দ্বিতীয় ওভার, যিনি প্রথম ওভারটা মেডেন করেছিলেন, তাকে মোহাম্মদ ওয়াসিম পিটিয়ে 22 রান নিয়ে নিলেন। একটা ছক্কা মারলেন, 2টা চার মারলেন। পরের ওভারে আবু জায়েদ রাহিকে ওই একটা ছক্কা, 2টা চার মারলেন। তানজিদ হাসান তামিম ওই যে একটা স্টার্ট পেয়ে গেল, একটা ফ্লো পেয়ে গেল রাজশাহী ওয়ারিয়র্স, সেইখান থেকেই আসলে তাদের আর জয় নিয়ে দুর্ভাবনার মধ্যে পড়তে হয়নি। পাওয়ার প্লেতে যেটা বললাম, যে 6 ওভারে 1 উইকেটে 61 রানে যখন তারা পৌঁছে গেছে, 152 রানের টার্গেটটা তখন তাদের জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। মোহাম্মদ ওয়াসিম 35 বলে তিনি 60 রানের একটা ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন। তার আগে আবার নাজমুল হোসেন শান্ত মাশরাফি বিন উইকেটটাও নিয়ে নিয়েছেন। এই ওয়াসিমের উইকেট যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি হিসাবটা ধরেন, তাহলে 46 বলে 48 রান লাগতো। হাতে তাদের রয়েছে তখনও 8 উইকেট। ওই মোহাম্মদ ওয়াসিমের উইকেট গেল, কিছুক্ষণের মধ্যে মুশফিকুর রহিমের উইকেট, এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বিকেও হারালো রাজশাহী ওয়ারিয়র্স, কিন্তু জয়ের পথে সেইটা সামান্যতম বাধা, সামান্যতম দ্বিধা তৈরি করতে পারেনি। একদম শেষে স্কোর টাই হওয়ার পর তারা আরো একটা উইকেট হারালো, 1 ওভার বাকি রেখেই 4 উইকেটে ম্যাচটা রাজশাহী ওয়ারিয়র্স জিতে যায়। এর আগে 151 রান যে করলো নোয়াখালী এক্সপ্রেস, সেইখানে তারা শেষ 5 ওভারে 56 রান তুলে ফেলেছিল। এখন শেষ 5 ওভারে যেই দলটা 56 রান তুলে, সেই দলটা প্রথম 15 ওভারে মাত্র 95 রান কেন তুলবে? এইটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক। সৌম্য সরকার বিপিএল এর প্রথম অংশটা তিনি মিস করেছেন। 3টা ম্যাচ নোয়াখালী এক্সপ্রেসের খেলতে পারেননি। যখন তিনি কামব্যাক করেছেন, আগের 2টা ম্যাচে স্কোর পাননি, কিন্তু এই ম্যাচটাতে তিনি 43 বলে 59 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন। স্পেশালি 50 করার সময় তার ওই 4, এবং 50 করার পরপরই যেটা এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা ছক্কা মারলেন, সেইটা সেই ভিনটেজ সৌম্য সরকারকেই মনে করিয়ে দেয়। শেষ দিকে গিয়ে মোহাম্মদ নবীর ব্যাটে থেকেও তারা রান পেয়েছে, 35টা রান এসেছে। নবী অবশ্য 28 রানের সময় একবার আউট হয়ে গিয়েছিলেন, তবে সেটা নো বল হওয়ার কারণে বেঁচে গেছেন, যদিও সেইটার খেসারত খুব বেশি আসলে দিতে হয়নি রাজশাহী ওয়ারিয়র্সকে। সো শেষ 5 ওভারে তারা 56 রান তুললেও নোয়াখালী এক্সপ্রেস শুরুর যে ধীরগতির ব্যাটিং, সেটাই আসলে তাদেরকে পিছিয়ে দিয়েছে। টার্নিং পয়েন্টের কথা বলবেন? হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে ইনিংসের 3rd ওভারটা মোহাম্মদ ওয়াসিম যেই ওভারটাতে কাউন্টার অ্যাটাক করলেন হাসান মাহমুদকে, যিনি আগের ওভারটা মেডেন নিয়েছিলেন, তার ওই ওভার থেকে 22টা রান নিয়ে নিলেন।
এইটাকে আপনি অবশ্যই টার্নিং পয়েন্ট বলতে পারেন। মোহাম্মদ ওয়াসিমের ওভারঅল ইনিংসটাকেও বলতে পারেন। ৩৫ বলে ৬০ রানের যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটাই জয়টা নিশ্চিত করে দিয়েছে, সহজ করে দিয়েছে আমি বলব রাজশাহী ওয়ারিয়র্সের। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে ওই যে ধীরগতির ব্যাটিং। নোয়াখালীর যে উইকেট হাতে থাকা সত্ত্বেও প্রথম ১৫ ওভারে মাত্র ২ টা উইকেট তারা হারিয়েছে। কিন্তু সেই সত্ত্বেও তারা যে মাত্র ৯৫ রান তুলেছে এবং এই উইকেটে যে ১৫০ রান করে এই অপোনেন্টের বিপক্ষে জেতা যাবে না, সেই ক্যালকুলেশনের জায়গাটা হয়তোবা তাদের ভুল হয়ে গিয়েছিল। হাতে উইকেট রেখে তারা শেষ ৫ ওভারে ঢুকতে চেয়েছে এবং সেইখানটাতে তারা কাঙ্ক্ষিত রান পেয়েছে বটে। কিন্তু প্রথম ১৫ ওভারটা তারা এত স্লো খেলেছে যে এরপরে তারা কামব্যাক করার চেষ্টা করলেও সেইটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট রান স্কোরবোর্ডে জমা করতে পারেনি। ফলে আমার কাছে মনে হয় যে মোহাম্মদ ওয়াসিম যদি ওই কাউন্টার অ্যাটাকটা শুরু নাও করতেন, ওই ১০০-১৫০ রান ১৫২ রানের টার্গেটে রাজশাহী ওয়ারিয়র্স পৌঁছেই যেত। টার্নিং পয়েন্ট বেশি করে আমার কাছে তাই মনে হয় যে নোয়াখালী এক্সপ্রেসের প্রথম ১৫ ওভারের ধীরগতির ব্যাটিং সেইটাই তাদেরকে বিপিএল এ প্রথম ৬ ম্যাচে ৬ষ্ঠ হারের দিকে এগিয়ে দিয়েছে। সেটাই আমার কাছে টার্নিং পয়েন্ট।